আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব এবং এটা হচ্ছে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের প্রথম যে ভিডিও আমার সেটা। তো আমি জানি না যে একটা ভিডিওতে পুরো ভেক্টর চ্যাপ্টার কভার করব নাকি পার্ট পার্টে দিব। তো আমি পড়ানো শুরু করি, তো সামনে দেখা যাবে সেটা কি করব। তো যাই হোক, দেখো, আমি একটু স্লাইড করার চেষ্টা করছি যাতে হচ্ছে কোনো টপিক মিস না যায়। শুরুতেই তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে রাশি, এবং আমি আশা করব যে তোমরা ভৌত জগৎ ও পরিমাপ অর্থাৎ ফিজিক্সের প্রথম পার্টের প্রথম অধ্যায়ে যে ভৌত জগৎ এবং পরিমাপ, সেখান থেকে রাশির সংজ্ঞা অলরেডি শিখে এসেছো। তারপরে যদি না শেখো তাহলে তোমাদেরকে জানতে হবে রাশি কাকে বলা হয়। সাধারণত আমরা প্রথম অধ্যায়ে একটু স্কিপ করার চেষ্টা করি অনেকেই। তো যদি না পড়ো ওই চ্যাপ্টার তাহলে এখন শিখে ফেলো। দেখো, রাশি কাকে বলা হয়। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তা সবকিছুই রাশি। যেমন এই যে একটা কলম দেখতেছো, এটার দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। এটার একটা ভর আছে, সেই ভর একটা রাশি। যা কিছু পরিমাপ করা যায় সবকিছু একটা রাশি। তুমি যে কোনো কিছু চিন্তা করো যেটা তুমি পরিমাপ করতে পারো সেটাই রাশি। তো আমি বইয়ের ভাষায় যেটা লিখেছি এখানে দেখো, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় রাশি। আশা করি তোমরা রাশি বিষয়টা সংক্ষেপে বুঝতে পারছো, এবং যদি জ্ঞানমূলক 1 মার্কের জন্য চলে আসে যে রাশি কাকে বলা হয়, সেক্ষেত্রে তোমরা এই সংজ্ঞাটা দিবে যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদের সকলকে বলা হয় রাশি, বা তাদেরকে বলা হয় রাশি। এরপরে রাশির প্রকারভেদ। রাশি দুই ধরনের, একটা হচ্ছে নির্দিক রাশি বা স্কেলার রাশি, আর একটা হচ্ছে সদিক রাশি অথবা ভেক্টর রাশি। যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর, তার মানে আমরা এই চ্যাপ্টারে মূলত সদিক রাশি বা ভেক্টর নিয়েই পড়াশোনা করব। তারপরও নির্দিক রাশি নিয়ে একটু জানার চেষ্টা করি যে নির্দিক রাশি কাকে বলা হয়। নির্দিক, অনেকটা নাম থেকে বোঝা যায় যে রাশি পরিমাপ করার জন্য নির্দিষ্ট দিকের প্রয়োজন নেই কিন্তু মানের প্রয়োজন আছে, তাকে বলা হয় নির্দিক রাশি অথবা স্কেলার রাশি। অর্থাৎ রাশি তো পরিমাপ করা যেতে হবে, তাহলে যেহেতু যার পরিমাপ করা যায় তার অবশ্যই একটা মান থাকবে, তাহলে মান তো একটা থাকতেই হবে রাশি হওয়ার জন্য। এখন দিক থাকবে নাকি থাকবে না, অথবা দিক লাগবে নাকি লাগবে না, তার উপর ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করি। তো যে সকল রাশির দিক লাগে না, অথবা যে সকল রাশি পরিমাপের জন্য নির্দিষ্ট কোনো দিকের উল্লেখ করার প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় নির্দিক রাশি। দেখো বইয়ের ভাষায় যেটা লেখা হয়েছে, যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান দরকার কিন্তু দিকের প্রয়োজন নেই, তাকে বলা হয় নির্দিক রাশি বা স্কেলার রাশি। এদের এক্সাম্পল কি অথবা উদাহরণ কি? যেমন ভর, দ্রুতি, কাজ, দৈর্ঘ্য। এই যে এই কলমটার একটা দৈর্ঘ্য আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই কলমটার দৈর্ঘ্য মনে করো 10 সেন্টিমিটার। এখন তোমার কি বলার দরকার আছে যে এই কলমটার দৈর্ঘ্য পূর্ব দিকে 10 সেন্টিমিটার অথবা দক্ষিণ দিকে 10 সেন্টিমিটার? এটা তো এভাবে থাকলেও 10 সেন্টিমিটার, এভাবে থাকলেও 10 সেন্টিমিটার, যেভাবেই থাকুক 10 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য পরিমাপ করতে আমাদের কিন্তু মানের দরকার আছে যে এটা কত মিটার বা কত সেন্টিমিটার। মনে করি 10 সেন্টিমিটার, তাহলে মান কিন্তু লাগতেছে কিন্তু দিক কিন্তু লাগতেছে না। তাহলে এই যে ভর, ভর এর জন্য একটা নির্দিক রাশি বা স্কেলার রাশি, কারণ এটা পরিমাপ করতে কোনো নির্দিষ্ট দিকের উল্লেখ করা লাগতেছে না। বারবার বলতেছি, আশা করি বুঝতে পারছো। একইভাবে দ্রুতি, কাজ, দৈর্ঘ্য, ভর এগুলো পরিমাপ করতে আমাদের নির্দিষ্ট দিকের উল্লেখ করার প্রয়োজন হয় না, বা নির্দিষ্ট দিক মেনশন করার প্রয়োজন হয় না, এই জন্য এগুলো নির্দিক রাশি। যেমন এখানে আমি একটা ছবি দিয়েছি যে আমি দুইটা কলা, এটার ওজন নিচ্ছি, সরি ওজন নিচ্ছি না, ভর নিচ্ছি। ফিজিক্সের ভাষায় আমরা ওজন বলতে পারবো না এখনই, আমরা ভর নিচ্ছি। তো এই যে দুইটা কলা, এদের ভর মনে করো 1 কেজি, বা যাই হোক। তো এই যে 1 কেজি ভর, এটা পরিমাপ করতে কি কোনো নির্দিষ্ট দিকের মেনশন করা লাগলো যে নিচের দিকে 10 কেজি বা নিচের দিকে 1 কেজি এটার ভর, বা পূর্ব দিকে বা উত্তর দিকে 1 কেজি এটার ভর? এটা তো বলা লাগলো না। যার কারণে ভরও একটা স্কেলার রাশি বা নির্দিক রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে অন্যগুলো ব্যাখ্যা করা যায়, এবং এই ব্যাখ্যা সামনে আসতে থাকবে। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না যে কোনটা নির্দিক রাশি কোনটা ভেক্টর রাশি, এগুলো মুখস্থ করতে হবে না, কারণ এইগুলা তোমাদের
আগামী 2 বছর এত এত পরিমাণ লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে, যে তোমাদের মাথায় এমনিতেই ঢুকে যাবে যে কোনটা স্কেলার রাশি এবং কোনটা ভেক্টর রাশি। তো জাস্ট বোঝার জন্য বুঝো, এখন জাস্ট কনসেপ্ট বুঝো, মুখস্থ করার কিছু নেই। তারপরে সদিক রাশি বা ভেক্টর রাশির সংজ্ঞা। তো ভেক্টর রাশি কাকে বলা হয়? নির্দিষ্ট রাশির উল্টা। যে সকল রাশি পরিমাপ করার জন্য নির্দিষ্ট মানও দরকার এবং একটা নির্দিষ্ট দিকেরও মেনশন করা দরকার, বা একটা নির্দিষ্ট দিকেরও দরকার, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। বইয়ের ভাষায় যেটা লেখা হয়েছে দেখো, এখানে লেখা হয়েছে যে সকল রাশিকে পরিমাপ করার জন্য মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হয় তাদেরকে বলা হয় সদিক রাশি। যেমন কি বেগ, সরণ, ওজন, ত্বরণ, বল ইত্যাদি, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন দেখো, এই যে বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের একজন মানুষ একটা দেয়ালকে পুশ করছে। তো পুশ করার যখন চেষ্টা করতেছে, সেটা একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করতেছে। এখন মনে করো এখানে এই ব্যক্তি মনে করো 5 নিউটন বল প্রয়োগ করেছে, বলের একক নিউটন। তো 5 নিউটন বল শুধুমাত্র উল্লেখ করলেই হবে না, 5 নিউটন বল কোন দিকে প্রয়োগ করা হয়েছে, সেটা কি উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে, নাকি উত্তর দক্ষিণ দিকে, নাকি 60 ডিগ্রি কোণে, নাকি 70 ডিগ্রি কোণে, কোন দিকে, এক্সাক্ট ডিরেকশনটা উল্লেখ থাকতে হবে, তাহলেই তুমি বলকে সঠিকভাবে প্রকাশ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এজন্য এই বল এটা একটা সদিক রাশি অথবা ভেক্টর রাশি। একইভাবে দেখো এখানে কি করতেছে, এখানে কোনো একটা মানুষকে কোনোভাবে একটা বড় জায়ান্ট কোনো কিছু এসে মনে করো ঘাড়ে এখানে ধরছে। তো ধরার পরে এই কিন্তু একটা বল অনুভব করতেছে, এই হাত দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে কোন দিকে, উপরের দিকে। আর এই যে মানুষটার ওজন কাজ করতেছে নিচের দিকে। কেন নিচের দিকে কাজ করতেছে? গ্র্যাভিটি কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে ব্যক্তির বল এটা নিচের দিকে কাজ করতেছে, অথবা ওজন এটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমাদেরকে মেনশন করা লাগতেছে কোন দিকে কাজ করতেছে। আবার এটাও মেনশন করা লাগতেছে এই যে জায়ান্ট একটা হাত যে পুরো মানুষটাকে ধরে রাখছে, ঘাট ধরে রাখছে, তো ও তো উপরের দিকে বল প্রয়োগ করছে, তাই না? তাহলে এখানেও কিন্তু ডিরেকশনটা মেনশন করা লাগলো যে কোন দিকে বলটা প্রয়োগ করছে। আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে ভেক্টর রাশি। যে সকল রাশির মান এবং দিক দুইটাই প্রকাশ করা দরকার সঠিকভাবে প্রকাশের জন্য, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। আচ্ছা, তারপরে ভেক্টরের প্রকাশ। ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়? বিভিন্ন ভাবে ভেক্টর প্রকাশ করা যায়। মনে করো কোনো একটা ভেক্টর, এটা হচ্ছে এ, তো এই ভেক্টরকে কিভাবে প্রকাশ করবে? এটাকে এইভাবে প্রকাশ করা যায়। তো এর মানে হচ্ছে, আমি যদি এইভাবে লিখে দিই, এ ভেক্টর এটাকে বলা হয়। অর্থাৎ যেটা ভেক্টর তার উপরে একটা অ্যারো সাইন হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ভেক্টরের মান প্রকাশ। এই যে এই ভেক্টরের মানটা কিভাবে তুমি প্রকাশ করবে? আমি যদি লিখি এখানে ভেক্টরের মান, মনে করো এই একটা ভেক্টর যেটা আমি ধরেছি, এই ভেক্টরের মানকে প্রকাশ করা হয় এ দিয়ে, অথবা এ আর এর দুই পাশে একটা অ্যাবসলিউট সাইন দেওয়া হয়, এভাবেও ভেক্টরের মান প্রকাশ করা হয়। তো মনে করো আমি যদি এখানে বলি যে কোনো একটা ভেক্টর আছে, মনে করো ইফ, এখানে নতুন করে লিখলাম, হ্যাঁ, ইফ একটা ভেক্টর, এটা হচ্ছে ফোর্স। এখন ফোর্সের মান কত, যদি মান প্রকাশ করতে চাই সেটা হবে 5 নিউটন, এবং এর দিকটাও তো প্রকাশ করতে হবে, সেটা তুমি বিভিন্নভাবে প্রকাশ করতে পারো। একটা এখন দেখাচ্ছি, বাকিগুলো একটু পরে দেখাবো। মনে করো এটা উত্তর দিকে, আপাতত উত্তর দিকেই লিখলাম, কিন্তু এখানে একটা প্রসঙ্গ কাঠামো উল্লেখ করা জরুরি। আপাতত এইটুকু শেখো যে এভাবে তুমি চাইলে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারো মান দিয়ে। এভাবে মান লিখবে এবং তার পাশে অথবা নিচে তার দিকটা উল্লেখ করে দিতে হবে। তো কিভাবে এক্স্যাক্টলি দিকটা উল্লেখ করে দিতে হবে সেটা আমরা একটু পরে বলবো। আরেকটা বিষয় হচ্ছে, অনেক বইয়ে ভেক্টরকে আরেকটা বিশেষভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ছোট হাতের যে অ্যালফাবেট সেগুলো ইউজ করা হয়। মনে করো ভেক্টরটা এ, এটাকে এভাবেও লেখা হয়, আবার এটাকে এভাবেও লেখা হয়, চাইলে তুমি এটাকে এভাবেও লিখতে পারো। তো এইভাবেও অনেক বইয়ে ভেক্টরকে প্রকাশ করা হয়। তো এটাও একটু তুমি মাথায় রাখো। তাহলে ভেক্টরের প্রকাশ যদি বলি সেটা কয়ভাবে হয়? মোটামুটি দুই ভাবে। এই যে দেখতে পাচ্ছ বাম পাশে একটা ভাবে, এবং ডান পাশে এভাবেও কিছু কিছু বইয়ে লেখা হয়।
আর ভেক্টরের মান যদি তুমি কিভাবে প্রকাশ করে সেটা তো এখানে দেখলে শুধুমাত্র অ্যালফাবেটটা দেওয়া হয়, অথবা অ্যালফাবেট, অ্যারো এবং দুই পাশে অ্যাবসলিউট সাইন এভাবেও দেওয়া হয়। তো এভাবে হচ্ছে ভেক্টরের মানকে প্রকাশ করা হয়। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু। খুবই ইজি কনসেপ্ট, বাট খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু বলতে আমরা যেটা বুঝি, আগে একটা ভেক্টর আমরা ড্র করি। এখানে মনে করি এটা একটা ভেক্টর, এটা হচ্ছে মনে করো এই ভেক্টর। তো এখন এইটার যে আদি বিন্দু সেটা হচ্ছে মনে করো, এখানে কালারটা চেঞ্জ করে নেই, এই যে এটা হচ্ছে এর আদি বিন্দু, এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর শেষ বিন্দু। তাহলে আমি যদি একটু লেখার চেষ্টা করি, এটা হচ্ছে আদি বিন্দু আর এইটা হচ্ছে শেষ বিন্দু। শেষ বিন্দু, সরি, শেষ বিন্দু। তো যেখান থেকে ভেক্টরটা শুরু হচ্ছে সেটা হচ্ছে তার আদি বিন্দু, যেখান থেকে ভেক্টরটা শেষ হচ্ছে সেটা হচ্ছে তার শেষ বিন্দু। এবং এই যে অ্যারো সাইন, এই যে অ্যারো সাইন দেখতে পাচ্ছ, অ্যারো সাইন এটা ভেক্টরের শেষ বিন্দুতে থাকে সবসময়। তো আমি যদি আরেকটা ভেক্টর আঁকার চেষ্টা করি, মনে করো এখানেই এই যে এই বরাবর একটা ভেক্টর রাখলাম, তাহলে এটা কি শেষ বিন্দু হচ্ছে এটা এবং আদি বিন্দু হচ্ছে এটা, তাই না? অর্থাৎ যে প্রান্তে অ্যারো সাইন থাকে সেই প্রান্ত হচ্ছে তার শেষ বিন্দু, আর যে প্রান্তে থাকে না সেটা তার আদি বিন্দু। অথবা যেখান থেকে ভেক্টরটা শুরু হয় সেটা তার আদি বিন্দু, যেখানে শেষ হয় সেটা তার শেষ বিন্দু। সিম্পল। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে ভেক্টর লেখার নিয়ম। আচ্ছা, এক্ষেত্রে 4টা নিয়ম আছে ভেক্টর লেখার জন্য। তো আমি যদি এক এক করে দেখাই, প্রথম নিয়মটা কি দেখো তো। প্রথম নিয়মটা হচ্ছে খুবই সহজ, যেটা তোমাদেরকে দেখিয়েছি একটু আগে। মনে করো এই একটা ভেক্টর, তাহলে এটার মান হচ্ছে মনে করো 5 নিউটন, এবং কোন দিকে মনে করো এটা দক্ষিণ দিকে বা উত্তর দিকে, যেদিকেই তুমি দাও, দক্ষিণ দিকে আমি লিখলাম। এভাবে জাস্ট মান এবং দিকটা তুমি সিম্পলি উল্লেখ করে একটা ভেক্টরকে লিখতে পারো চাইলে। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা এখানে লেখার চেষ্টা করি। এখানে 2, এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে। যদি এখানে একটু লিখে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটাকে কিভাবে লেখা যায় দেখো। কার্টেসীয় স্থানাঙ্ক তোমরা এসএসসি তে পড়ে আসার কথা, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এরকম থাকতো একটা এবং এরকম থাকতো একটা, তাই না? এটাকে তোমরা কি বলতে? এক্স এক্সিস বলতে। আর এটাকে তোমরা ওয়াই এক্সিস বলতে। যদি পিছনের দিকে যাওয়া লাগতো এটাকে মাইনাস ওয়াই বলতে। আর যদি বাম দিকে যাওয়া লাগতো তাহলে সেটাকে তোমরা মাইনাস এক্স এক্সিস বলতে, তাই না? অনেকে এটাকে মাইনাস না বলে যেটা বলে সেটা হচ্ছে কি বলে বলো তো? এটাকে অনেকে ওয়াই প্রাইম বলে এবং এক্স প্রাইমও বলে, এবং মাঝখানে যেটা এটা মূলবিন্দু, এটাকে আমরা সাধারণত ও দিয়ে প্রকাশ করি, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে এইভাবে করা হয়। তো 3 ডাইমেনশনালের ক্ষেত্রে কিভাবে করা হয় আমরা যদি এই পাশটাতে একটু দেখি। দেখো এই পাশটাতে যদি একটু দেখার চেষ্টা করি, 3 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে এভাবে দেই, এভাবে দেই এবং এভাবে দেই, এবং এটা মনে করো আমাদের এক্স এক্সিস, এটা মনে করো আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। 3 নাম্বার ডাইমেনশনটা জেড এক্সিস বরাবর যায়। এখন যদি এই এখানে যেরকম এক্স প্রাইম ওয়াই প্রাইম আছে, এখানেও সেভাবে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম করা যেতে পারে যদি চাও। আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এভাবে জাস্ট পিছনের দিকে বাড়িয়ে দিতে হবে, তাহলে এটা হবে তখন জেড প্রাইম, এবং এটা হবে তখন এক্স প্রাইম, এবং এটা হবে তখন ওয়াই প্রাইম। আশা করি বুঝতে পারছো। তো এখন এই যে কার্তেশীয় স্থানাঙ্ক বিষয়টা আমি ক্লিয়ার করলাম, যদি কারো ক্লিয়ার না থাকে। এখন আমরা দেখবো এর মাধ্যমে কিভাবে আমরা এই যে ভেক্টরকে লিখতে পারি। তো এখানে তো জায়গা নাই, কি করতে হবে? আমাকে নতুন একটা পেজ নিতে হবে। তো আমি এখানে একটা নতুন পেজ নিলাম এবং এখানে আমি এখন এটা লেখার চেষ্টা করব। এখন দেখো এই যে ভেক্টরে, এটাকে বলা হয় আয়ত একক ভেক্টর, যেটা আমরা একটু পরে যে পড়বো। তারপরও সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানেই দেখিয়ে দিই। এই যে এক্স এক্সিস বরাবর একটা ভেক্টর কাজ করে, এটাকে আমরা বলি
আই ক্যাপ। এটাকে আমরা কি বলি? আই ক্যাপ বলি। এখানে লিখে দেওয়ার চেষ্টা করতেছি, এই যে আই ক্যাপ। ওয়াই এক্সিস বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে জে ক্যাপ। জেড এক্সিস বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে কে ক্যাপ। এখন এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরা কি, কিভাবে আসলো, কিভাবে কাজ করে একটু পরে আমরা পড়বো যখন আমরা আয়ত একক ভেক্টর নিয়ে পড়াশোনা করব। আপাতত জাস্ট এইটা মাথায় রাখো যে এক্সিস বরাবর একটা ভেক্টর কাজ করে যেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর একটা ভেক্টর কাজ করে যেটা হচ্ছে জে ক্যাপ, এবং জেড এক্সিস বরাবর একটা ভেক্টর কাজ করে যেটা হচ্ছে কে ক্যাপ। এখন দেখো, পজিটিভ এক্স এক্সিস বরাবর যদি আই ক্যাপ কাজ করে তাহলে এই যে এক্স প্রাইম এক্সিস অথবা নেগেটিভ এক্স এক্সিস এই বরাবর কি কাজ করবে? মাইনাস আই ক্যাপ কাজ করবে। এবং ওয়াই প্রাইম বরাবর কি কাজ করবে? মাইনাস জে ক্যাপ কাজ করবে। জেড প্রাইম বরাবর কি কাজ করবে? মাইনাস কে ক্যাপ কাজ করবে। আশা করি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা দেখি এই যে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা শিখলাম এর মাধ্যমে কিভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। তো সেটা যেভাবে পারি সেজন্য আমি এই যে নতুন যে পেজ, এই পেজে যাব, পেনটা কালো করে নিব এবং এখন আমি আবার একটা কার্তেশীয় স্থানাঙ্ক এখানে ড্র করব। মনে করো এই যে, এবং এদিক বরাবর এটা। এখন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, মনে করো এটা হচ্ছে ওয়াই। এখন মনে করো এইখানে এই বরাবর একটা পয়েন্ট আছে। এখন তোমাকে জানতে চাচ্ছে যে এই পয়েন্টটা কোথায় আছে। তো কোথায় আছে? এই পয়েন্টটা যেখানে আছে সেখানে যদি তুমি যেতে চাও তাহলে মনে করো তোমার এক্স এক্সিস বরাবর 1 ঘর, 2 ঘর, 3 ঘর যাওয়া লাগতেছে। সাপোজ 3 ঘর যাওয়া লাগতেছে। ওয়াই এক্সিস বরাবর তোমার যাওয়া লাগতেছে না। এবং জেড এক্সিস বরাবর দেখো উপরের দিকে, জেড এক্সিস বরাবর 1 ঘর, 2 ঘর, 3 ঘর এবং এই যে চতুর্থ ঘরে যাওয়া লাগতেছে। তাহলে তুমি এটাকে যেভাবে প্রকাশ করতে পারো, মনে করো এই ডান পাশে এটা লিখি, মনে করো এই পুরো ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। তো এই ভেক্টরটাকে তুমি যেভাবে প্রকাশ করতে পারো, দেখো এক্স এক্সিস বরাবর তুমি কত ঘর গিয়েছো? 3 ঘর গিয়েছো। এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর গিয়েছো। তাহলে 3 এবং এক্স এক্সিস বরাবর কোন ভেক্টর কাজ করে? এই যে এখানে দেখেছিলাম এই যে আই ভেক্টর কাজ করে, তাই না? এই যে এক্স এক্সিস বরাবর আই ক্যাপ ভেক্টর কাজ করে। তাহলে 3 ঘর ইন্টু আই ক্যাপ হবে। এবং ওয়াই এক্সিস বরাবর কত ঘরে গেছো তুমি? কোনো ঘর যাও নাই, তার মানে 0 ঘরে গেছো। তাহলে প্লাস 0 ইন্টু জে ক্যাপ দিলাম। কেন জে ক্যাপ? কারণ ওয়াই এক্সিস বরাবর জে ক্যাপ কাজ করে, একটু আগে আমরা দেখেছি। প্লাস জেড এক্সিস বরাবর কত ঘরে গিয়েছো? 4 ঘর। তাহলে 4 ইন্টু জেড এক্সিস বরাবর কোন ভেক্টর কাজ করে? কে ক্যাপ কাজ করে। তাহলে কে ক্যাপ। তাহলে এখন 0 ওইটা তো আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3 আই ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এটা হচ্ছে এই ভেক্টরের প্রকাশ, যেটাকে তুমি কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করলে। মনে করো আমি আরেকটা পেজ নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। মনে করো যে তোমাদের আরেকটা ভেক্টর দেওয়া আছে, এখানে আঁকার চেষ্টা করি একটু, তাহলে ভালো বুঝবে। তো এই যে আমাদের 3টা এক্সিস, এখন এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন কোনো একটা ভেক্টর, সেটা মনে করো একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে মেবি এখানে এই বরাবর। এখন তোমাকে এই পয়েন্টটাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটা তুমি কিভাবে করবে? মনে করো এই পয়েন্টটাতে যেতে তোমার এই যে মূলবিন্দু আছে, মূলবিন্দু থেকে তোমার এই পয়েন্টে যেতে ওয়াই এক্সিস বরাবর 1 ঘর যাওয়া লাগতেছে, এবং এরপরে ওয়াই এক্সিস বরাবর 1 ঘর যাওয়া লাগতেছে, এবং এরপরে জেড এক্সিস বরাবর 1, 2, 3, 4, 5, 6, মনে করো 7 ঘর যাওয়া লাগতেছে। তাহলে এটাকে তুমি কিভাবে প্রকাশ করবে? ভেক্টরটাকে যদি তুমি এ দিয়ে প্রকাশ করো তাহলে এটা হবে কি, এক্স এক্সিস বরাবর তো আমরা যাইনি, তাহলে এটা হবে 0 ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই এক্সিস বরাবর 1 ঘর গিয়েছি, তাহলে 1 ইন্টু জে ক্যাপ প্লাস জেড এক্সিস বরাবর কয় ঘর গিয়েছি? 7 ঘর গিয়েছি, তাহলে 7 ইন্টু কে ক্যাপ। এখন 0 তো লাগবে না লেখা, তো 0 বাদ। আর 1 ইন্টু জে ক্যাপ মানে কি? 1 আমরা সাধারণত লিখি না, এই জন্য আমরা লিখবো এটাকে জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ।
তো এটা হচ্ছে এই যে বিন্দুটা, এই বিন্দুটার ভেক্টরে প্রকাশ কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে। একই জিনিস তুমি যেটা করতে পারো 2 ডাইমেনশনালেও করতে পারো। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই 2 ডাইমেনশনালের জন্য। মনে করো সেটা আমি এই যে লাল বক্স আছে এখানে, এই লাল বক্সের মধ্যে দেখাবো। তো সেটা একটু ভিন্ন কালি দিয়ে করার চেষ্টা করি। মনে করো এখন আমরা 2 ডাইমেনশনাল নিয়ে কাজ করব। 2 ডাইমেনশনালে শুধুমাত্র এক্স এবং ওয়াই এক্সিস আছে, তাই তো? তো আমরা এখানে এটা ড্র করলাম, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। তো এটা তো আমাদের এক্স, এটা তো আমাদের ওয়াই। তো কোনো একটা পয়েন্ট যেটা আছে মনে করো এই বরাবর, তো এই পয়েন্টটা কে আমাদেরকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সেটা করতে আমাদের দেখতে হবে ওই পয়েন্টে যেতে আমাদের কতগুলো ঘর অতিক্রম করতে হচ্ছে। তো মনে করো 1 ঘর, 2 ঘর, 3 ঘর এক্স এক্সিস বরাবর অতিক্রম করলাম, এবং ওয়াই এক্সিস বরাবর 1 ঘর, 2 ঘর আর এই যে 3 ঘর। তাহলে এক্স এক্সিস বরাবরও 3 ঘর অতিক্রম করলাম, ওয়াই এক্সিস বরাবরও 3 ঘর অতিক্রম করলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি, মনে করো ভেক্টরটা এ, এটাকে লেখা যায় 3 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ। এভাবে লেখা যায় কারণ আই ক্যাপ কেন? এক্স বরাবর আই ক্যাপ কাজ করছে, ওয়াই বরাবর জে ক্যাপ কাজ করছে। এখন মনে করো আরেকটা ভেক্টর আছে, যে ভেক্টরটা এইখানে কাজ করছে। মনে করো এই যে একটা লাল ডট দিয়েছি, এই বরাবর কাজ করছে। এই ভেক্টরটাকে তুমি যদি কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে চাও, তাহলে সেটা দেখতে হবে যে এদিকে যেতে কত ঘর লাগে। দেখো এক্স এক্সিস বরাবর মনে করো 1 ঘর, 2 ঘর, 3 ঘর লাগলো, কিন্তু সেটা কিন্তু নেগেটিভ এক্স এক্সিস বরাবর লাগতেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ওয়াই এক্সিস বরাবরও মনে করো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর লাগলো মনে করো। এখন এটাকে তুমি কিভাবে প্রকাশ করবে? এই ভেক্টরটা যদি বি হয় তাহলে এটার প্রকাশ হবে, দেখো তো 3 ঘর লাগছে এক্স এক্সিসে, কিন্তু সেটা কি নেগেটিভ দিকে, এই জন্য -3 হবে। আর এক্স এক্সিসের দিকে কোন ভেক্টর কাজ করে? আই ক্যাপ কাজ করে। এবং ওয়াই এক্সিসের দিকেও লাগছে হচ্ছে 5 ঘর, কিন্তু সেটা নেগেটিভ ওয়াই এক্সিসের দিকে, এই জন্য -5 জে ক্যাপ। আশা করি বুঝতে পারছো। এই যে প্রসেসটা দেখালাম, এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে ভেক্টর প্রকাশ। এভাবে তোমরা চাইলে কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে ভেক্টরকে লিখতে পারো। তো এটা ছিল আমাদের 2 নাম্বার পদ্ধতি, যেভাবে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এখন আমরা যদি 3 নাম্বার পদ্ধতিটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটা পেজ নিলাম। এখন এই পেজে দেখার চেষ্টা করব। তো আমরা এখানে লিখে নিই 3 নাম্বার, রাইট? এখানে 3 লিখে নেই। এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন তোমরা যদি হায়ার ম্যাথে অলরেডি ম্যাট্রিক্স পড়ো তাহলে তো বুঝতে খুবই সুবিধা হবে, যদি না পড়ো তাহলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে প্রকাশ করি? মনে করো তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো ভেক্টরটা হচ্ছে ভি। ভি হচ্ছে 20 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এভাবে দেয়া আছে। এই সেম ভেক্টরটাকে তুমি যেভাবে প্রকাশ করতে পারো সেটা হচ্ছে এইভাবে প্রকাশ করতে পারো 20 30 4, এভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে তুমি চাইলে প্রকাশ করতে পারো। অথবা তোমাকে যদি এই যে 2 নম্বরের যেটা দেয়া আছে, মানে 2 নম্বর লাইনে যেটা লিখেছি এইটা দেয়া আছে, এইটা যদি দেয়া থাকে এটাকেও তুমি চাইলে এইভাবে লিখতে পারো, মানে একটা থেকে অন্যটাকে তুমি কনভার্ট হতে পারো। এখন যদি এদের কোনো একক দেয়া থাকে, মনে করো এটার একক দেয়া আছে মিটার পার সেকেন্ড, তাহলে তুমি এখানে মিটার পার সেকেন্ড একক দিয়ে দিবে। যদি দেয়া না থাকে তাহলে দিবে না। আচ্ছা, এখন এই যে এটা লিখলাম, এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এটা আমরা একটু ভিন্ন কালি দিয়ে বোঝার চেষ্টা করি। এটা দিয়ে বোঝানো হচ্ছে এই যে ভি ভেক্টরটা এক্স এক্সিসের দিকে 20 মিটার পার সেকেন্ড কাজ করতেছে, ওয়াই এক্সিসের দিকে কাজ করতেছে 30 মিটার পার সেকেন্ড, এবং জেড এক্সিসের দিকে কাজ করতেছে 4 মিটার পার সেকেন্ড। মূলত এগুলো
হচ্ছে উপাংশ। উপাংশ নিয়ে আমরা কিছুক্ষণ পরে আরো ডিটেইলে পড়াশোনা করব, কিন্তু জাস্ট মাথায় রাখো এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এখানে দেখালাম, এখানে যে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস থাকে, সহজে বোঝার জন্য এটা মাথায় রাখো যে এক্স এক্সিস বরাবর 20 মিটার পার সেকেন্ড কাজ করছে। মনে করো এটা একটা বেগ, ভেলোসিটি। তো এই ভেলোসিটিটা 20 মিটার পার সেকেন্ড কাজ করতেছে এক্স এক্সিসের দিকে, ওয়াই এক্সিসের দিকে 30 মিটার পার সেকেন্ড কাজ করতেছে, এবং জেড এক্সিসের দিকে 4 মিটার পার সেকেন্ড কাজ করছে। এটা দিয়ে আমি যদি সহজে বোঝাতে চাই এটাই বোঝাচ্ছে। এবং এইভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে চাইলে তুমি একটা ভেক্টরকে প্রকাশ করতে পারো। তো এটা তো 3 ডাইমেনশনালের ক্ষেত্রে, মানে এখানে 3টে উপাংশ আছে, যেমন এক্স এক্সিসের একটা উপাংশ আছে, ওয়াই এক্সিসের একটা উপাংশ আছে, এবং জেড এক্সিসের একটা উপাংশ আছে। এখন যা বোঝানোর তা বোঝানো হয়ে গেছে, কিন্তু মনে করো 2 ডাইমেনশনালে কিছু দিল, সেটা একটু সংক্ষেপে দেখিয়ে দেবো। এটা আমি একটু পরে রেকর্ড করতেছি, কারণ মনে হলো ওইটাও একটু দেখাই দিলে তোমাদের ভালো হবে। মনে করো তোমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এটাকে আমি নতুন করে লিখলাম। মনে করো ভেক্টরটা হচ্ছে এ, এবং এই ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। শুধুমাত্র 2টা ডাইমেনশন আছে, এবং এখানে আই ক্যাপ এবং জে ক্যাপ আছে। এটাকে তোমরা কিভাবে লিখতে পারো ম্যাট্রিক্সের মাধ্যমে? এটাকে লিখতে পারো এভাবে, 3 4 এভাবে লিখতে পারো। যেহেতু কে ক্যাপ নাই, মানে জেড এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর কাজ করে সেটা নাই, সেহেতু 3 নাম্বারটা লেখা লাগবে না। কিন্তু যদি চাও, এটা কিন্তু ভুল না, এটা কিন্তু লিখলে লেখা যায়, কিন্তু সাধারণত আমরা এভাবে লিখি না। 3 4 0 এভাবেও লিখলে লেখা যায়। কেন এভাবে লেখা যায়? কেন? কারণ এইটাকে আমরা কি লিখতে পারি, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 0k ক্যাপ। এইটা সমান আবার 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ আসে, এটা হচ্ছে এটার সমান, তাই তো? একই তো? আচ্ছা, এভাবে লিখলে লিখা যায় আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আরেকটা ভেক্টর দেয়া থাকে, মনে করো একটা ভেক্টর যেটা হচ্ছে, কালারটা চেঞ্জ করে নিই, যেটা হচ্ছে মনে করো এটা এম ভেক্টর, এটা হচ্ছে 4i ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখানে কিন্তু জে ক্যাপ নেই। এখন জে ক্যাপ নেই, তাহলে এটাকে কিভাবে লিখবে? এটাকে কি তোমরা এভাবে লিখবে? দেখো তো, এভাবে লিখবে 4 3, জাস্ট এভাবে লিখবে? এভাবে লিখলে কিন্তু এটা হবে না, এটা কিন্তু কাটা। কেন কাটা দেখাচ্ছি। এটাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে মাঝখানে 0 লিখতে হবে, এরপরে 3 লিখতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে দেখো, এই যে 4 এটা হচ্ছে আই ক্যাপের জন্য, এই 0 হচ্ছে জে ক্যাপের জন্য, এই 3 হচ্ছে কে ক্যাপের জন্য। যদি কে ক্যাপ 0 হয়, সেক্ষেত্রে আমরা এই যে উপরে দেখালাম, এই যে এভাবে চাইলে লিখতে পারি, এভাবেই লেখা হয়। কিন্তু যদি অন্যগুলো 0 হয় বা না থাকে, সেক্ষেত্রে ওইটাকে মেনশন করতে হবে। যেমন এখানে আমরা 0কে মেনশন করে দিয়েছি, যদিও এইখানে জে ক্যাপের কোনো উপাংশ আমরা দেখতে পাচ্ছি না। মূলত এটাকে এইভাবে লেখা যায়, দেখো 4i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এভাবে তো লেখা যায়। তো এভাবে আমাদের লিখতে হবে। শুধুমাত্র যদি কে ক্যাপের যে সহগ সেটা যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা চাইলে এটা স্কিপ করতে পারি, মানে লাস্টের পার্টটা না লিখলেও পারি, এবং সাধারণত লেখা হয় না। কিন্তু যদি আই ক্যাপ অথবা জে ক্যাপের উপাংশ 0 হয়, সেটা মেনশন করে দিতে হবে অবশ্যই। লাস্ট আর একটা বা দুইটা এক্সাম্পল দেখিয়ে শেষ করে দেব এই পার্টটা। তো মনে করো তোমাদেরকে দেয়া আছে আরেকটা, এভাবে মনে করো একটা ভেক্টর দেয়া আছে পি ভেক্টর, এটা আছে এভাবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখন পর্যন্ত আমরা প্লাস নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা মাইনাস নিয়ে কোনো উদাহরণ দেইনি এজন্য। তো এটাকে কিভাবে লেখা যায়? এটাকে যেভাবে লেখা যায় সেটা হচ্ছে সিম্পল, জাস্ট 3 4 এবং -5। দেখো 3 এবং 4 এর সাথে কি ছিল? প্লাস ছিল, এবং আগে প্লাস থাকলে তো তার দেয়া লাগে না, কিন্তু 5 এর সাথে মাইনাস আছে, যার কারণে মাইনাসটা এখানে দিয়ে দিতে হবে। একইভাবে আমি যদি এইখানেই আর একটা লাস্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, মনে করো একটা
ভেক্টর আছে, যেটা হচ্ছে মনে করো এন ভেক্টর, এটা হচ্ছে 2i মাইনাস 4j। তো এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এভাবে 2 - 4, এভাবে ম্যাট্রিক্সের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। তো অনেকগুলো এক্সাম্পল দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অথবা কোনো কিছুর লিঙ্ক দেওয়া আছে, সেখানে যেয়ে প্রশ্ন করতে পারো এবং এই ইউটিউবের কমেন্ট বক্সেও জানাতে পারো। সেক্ষেত্রে আমরা আরো বেটার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা বলেছিলাম যে ভেক্টর প্রকাশের 4টা নিয়ম দেখানো হবে, তো 3টা নিয়ম আমরা দেখে ফেললাম। এখন 4 নাম্বার নিয়ম আমরা যদি এখানে একটু লিখে নেই, 4, এটা কিভাবে? দিকের মাধ্যমে প্রকাশ। এটাকে কি করা হয়, যেটা এটা হচ্ছে সরাসরি দিকটা অ্যারো দিয়ে মেনশন করে দেওয়া হয়। মনে করো এভাবে, মনে করো ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, সরি এখানে 2 মিটার পার সেকেন্ড লিখছি। ওকে, ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, এটা মনে করো এই দিক বরাবর। তো কি করা হয়, জাস্ট যে দিক বরাবর সেদিকে অ্যারো দিয়ে দেওয়া হয়। আবার মনে করো আমরা যদি দেখাই কোনো একটা মনে করো কি আছে, ফোর্স আছে, ফোর্স এফ ইকুয়াল টু 3 নিউটন, কোন দিক বরাবর? মনে করো এই দিক বরাবর। তাহলে এভাবে অ্যারো দেওয়া হয়, সরি অ্যারোটা হয়নি, এভাবে অ্যারো দিয়ে দেওয়া হয়। তো এটাই হচ্ছে ভেক্টর প্রকাশের 4টা নিয়ম যেটা আমরা দেখলাম, এবং এই 4 নিয়মের মাধ্যমে মোটা দাগে আমরা ভেক্টরকে প্রকাশ করি। এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের ভেক্টরের প্রথম পার্টটা হচ্ছে আমরা শেষ করব। পরবর্তী লেকচারে আমরা পরবর্তী আরেকটা ভেক্টর চ্যাপ্টারের আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচারের যে লিঙ্ক সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা জাস্ট ক্লিক করে সেটা দেখতে পারো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছু করে ফেলবে আর কি। থ্যাংক ইউ।